সেই জন্য ওরা যেই মুহূর্তে মিসাইল লঞ্চ করবে তার কিছুক্ষণ আগে আইল্যান্ডটা সমুদ্রের নিচে তলিয়ে যায়। এটা দেখে শাকিল, অন্ত, মাহমুদ ও শহীদুল এবং ওদের সাথে থাকা বাকি কমান্ডোগুলোও আশ্চর্য হয়ে যায়, কেননা এত বড় একটা আইল্যান্ড কিভাবে সমুদ্রের নিচে ডুবে যেতে পারে। এখানে থাকা কমান্ডো শাকিলকে জিজ্ঞাসা করলো, আমাদের আবেগে এক্সপার্ট চ্যানেলের সকল গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। ইনে আমেরিকা আকাশ ও ফুপির কাছে বড় হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ ও ফুপুর কাছে কেন বড় হয়েছে। এর কয়েকটা কারণ আছে। কারণগুলো হলো, আকাশের আব্বু মিস্টার শাহজাহান চৌধুরী আকাশের নিরাপত্তার জন্য আকাশকে আমেরিকায় পাঠিয়ে দেয়। আমেরিকায় আকাশের ফুপা ও আকাশের একটা ফুপাতো বোনও আছে, নাম তার ঈশা। সারাদিন আকাশের সাথে দুষ্টুমিতে মেতে থাকে। আকাশ ওখানেই পড়াশোনা শেষ করে, আর ঈশা এখনো অনার্স 3য় ইয়ারে পড়ে। প্রতিদিন আকাশ ঈশাকে ভার্সিটিতে দিয়ে আসে। ভার্সিটির সবাই আকাশ আর ঈশাকে চেনে। এর কারণ হলো, ঈশার বাবা ওখানকার টপ মিলিয়নের মধ্যে 3য় নম্বরে আছে। আজকে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটিতে গেল, কারণ আজকে আকাশের রেজাল্ট দিবে। সেজন্য ঈশা আকাশ অফিসের ভেতরে বসে আছে রেজাল্ট নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আকাশের রেজাল্ট দিল। আকাশের ভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেজন্য ঈশা ওর বান্ধবী এবং আকাশের বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে যায়। আজকে এই পার্টি আমার পক্ষ থেকে, কারণ আমার ভাইয়া ভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকার করায় আমি আজ তোদের সবাইকে ট্রিট দিব। সবই তো বুঝলাম, কিন্তু যার জন্য পার্টি দিচ্ছিস সে হিরোকে তো এখনো দেখতে পাচ্ছি না। আরে ভাইয়া এখন এখানে আসতে পারবে না, অন্য জায়গায় গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুই চিন্তা করিস না। তো আমাদের এখন কি খাওয়াবে? তোমাদের যা পছন্দ হয় তোমরা অর্ডার করে খেতে পারো। কথা বলতে বলতে আকাশ রুমে ঢুকলো। আকাশকে এখানে দেখে ওরা সবাই তো অনেক খুশি, বিশেষ করে ঈশা তো অনেক খুশি, কেননা ঈশা ভাবতেও পারেনি ওর ভাইয়া আসবে এখানে। এর কারণ আপনারা তো আস্তে আস্তে জানতেই পারবেন, তার জন্য গল্পের সাথে থাকুন, দেখবেন সব কিছু আপনারা বুঝতে পারবেন। সত্যি ভাইয়া, তুই যে এখানে আসবি আমি কল্পনাও করতে পারিনি। আমার একমাত্র বোন পার্টি দিয়েছে আর আমি না এসে পারি। সত্যি দোস্ত, তোর তো কোনো কিছুর অভাব নেই, তাও যে তুই এত সাধারণভাবে কেন চলাফেরা করিস আল্লাহ জানে। সব প্রশ্নের উত্তর হয় না। তোরা খাওয়া শুরু কর, আমি চলে যাচ্ছি। প্লিজ ভাইয়া, সবার সাথে থাক না। তুই তো জানিস আমার এইসব একদম পছন্দ না। ঠিক আছে যা, তবে গাড়িটা তো নিয়ে যাবি। কিন্তু কেন? দেখ, আমি এইসব বিলাসিতায় নিজেকে জড়াতে চাই না। তুই খেয়ে চলে আয়, আমি বাসায় গিয়ে খাবো। কথাটা বলে আকাশ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আকাশ বের হতে গেলে ট্যাক্সিতে করে ম্যানেজার চলে যাবো। আকাশকে সালাম দেয়। এর কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকও কিন্তু আকাশ, কেননা আকাশের ফুপা ওনার সব সম্পত্তি আকাশ আর ঈশার নামে লিখে দিয়েছে। ঈশার আব্বু আকাশকে নিজের ছেলের মতো করেই বড় করেছে। আকাশ ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি করে বাড়ির সামনে চলে আসে। অন্যদিকে রেস্টুরেন্টের সবাই ঈশাকে প্রশ্ন করে আকাশের এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন আকাশ খুব সিধেভাবে চলাফেরা করে, কিন্তু ঈশা এর কোনো উত্তরই দিতে পারে না, কারণ এই উত্তরটাও যে ঈশার অজানা। আচ্ছা ভাইয়া, কথা ছাড়া তোরা খেয়ে নে। ঈশা ওর বান্ধবী ও আকাশের ফ্রেন্ডদের নিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু সবাই খাচ্ছে, কিন্তু ঈশা তেমন কিছু খেলো না। অন্যদিকে আকাশ ট্যাক্সির ভেতরে বসে আছে, আর অন্যদিকে ড্রাইভার গাড়ি বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে না। কি হলো ড্রাইভার, ভেতরে কেন যাচ্ছে না? স্যার, আপনি কি ভুল ঠিকানায় চলে এসেছেন? না মানে, এটা যদি আপনার বাড়ি হয় তাহলে তো আপনার কম করে হলেও 10-15টা গাড়ি সাথে করে চলাফেরার করা কথা, কিন্তু আপনি তো ট্যাক্সি করে চলে আসলেন। কেন? না স্যার, আমার ভয় করছে। দেখছেন না ওদের হাতে বন্দুক, যদি আমাকে মেরে ফেলে। তোমাকে ভাবতে হবে না, গাড়িটা আকাশের ভিতরে কথা নাও। সত্ত্বেও ড্রাইভার ওদের কার্ডটা দেখালে ওরা গেট খুলে দেয়। ট্যাক্সি ড্রাইভার গাড়িতে বসে পড়ে এবং কিছু হবে গাড়িটা না। ভেতরে এই নিয়ে যায়। কার্ড নিয়ে গাড়ির ওদের ভেতর দেখাও, গেলে তাহলে তোমাকে কয়েকজন গার্ড গাড়ি এসে নিয়ে ভেতরে আকাশের যেতে দিবে। মাথায় ছাতা ধরে, যাতে করে আকাশের রোদ না লাগে। আকাশ ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে বাসার ভেতরে চলে আসে। ফুফি, অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও। আকাশ ওপরের রুমে চলে যায়। আকাশ এখানে একটা বড় রুমে থাকে। রুমের পাশের বারান্দা আছে অনেক বড়।
এইখানে আকাশ জিম করে, কিন্তু আকাশের ক্ষুধা লাগতেছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। নিচে এসে আকাশ খাবার খেতে বসে যায়। আকাশের ফুপু আকাশকে ভাত বেড়ে দিচ্ছে আর আকাশ খাচ্ছে। আর আকাশের ফুপুর হাতের রান্না ছাড়া আকাশ অন্য কারো হাতের রান্না খাবে না। কিছুক্ষণ পরে আকাশের ফুপাও ঈশা এলো। ফুপা খেতে বসো। আমি তো এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে খাবো। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আসতে হবে। ওকে। ঈশা আর ওর বাবা ওপরে চলে যায়। ঈশা, আমি না মাঝে মাঝে ভুলে যাই, এটা আমার বাড়ি না আকাশের। কেন আব্বু, হঠাৎ এত বছর পর এই কথা মনে হলো তোমার? কি করবো বল, এমনভাবে আদেশ করলো মনে হচ্ছে আমি ওকে ভয় পাই আর এই বাড়িটার ওর। তুমি তো ভাইয়াকে বরাবরই ভয় পাও। আব্বু, 1 মিনিট শেষ, তাড়াতাড়ি করো। আমি ফ্রেশ হইনি, নয়তো খবরই আছে। এনি আকাশের ফুপা। এই বাড়িটা এনার হলেও বাড়ির সবাই আকাশকে অনেক ভয় পায়। সেই জন্য আকাশ যে এমন সাদাসিধেভাবে চলে, এর জন্য কেউ আকাশকে কিছু বলার সাহস পায় না। এইদিকে আকাশের ফুপা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, সাথে ঈশাও আসে। ফুপা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা আকাশ? খাওয়া শেষ করো, তারপর বলবো। ওনারা খাওয়া শেষ করে নেয়। এবার বল কি কথা? আমি দেশে যেতে চাই। তা তো ভালো কথা, কিন্তু হঠাৎ 13 বছর পর আজকে যেতে হলো কেন? পড়াশোনা তো শেষ, এখান থেকে আর কি করব? আমার কি তোর কেউ নেই? আমি তো ভেবেছিলাম সব কিছু তোকে বুঝিয়ে দেব। আমি কেন? ঈশা তো বিয়ে করে গেল, এসব সামলাবে কে? সেই জন্য আমি ভেবেছিলাম তোর কাজে সব তুলে দেব, কিন্তু তুই চলে গেলি, এই সব কে দেখবে? চিন্তা করো না, আমি অফিসে না গিয়েও যেমন এত বছর ধরে সব দেখে শুনে রাখছি, এখন তো ঠিক তেমন করেই রাখবো। ভাইয়া, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তোর জন্য ব্যবস্থা করে নিয়েছি। কি সেটা ভাইয়া? তোর বিয়ে। ভালো হবে না বলে দিলাম। এত তাড়াতাড়ি তোর বিয়ে দিচ্ছি না, তুইও আমার সাথে যাবি দেশে। কি ভাইয়া, আমিও যাব। এবং তুই আমার সাথেই থাকবি। আকাশ, বলছিলাম কি, ওকে ছাড়া আমরা কি করে থাকবো? তাহলে তোমরাও চলো। কি ব্যবস্থা? ঠিক আছে, আমি এখন ঈশাকে নিয়ে যাব, তোমরা যেদিন সময় পাবে চলে আসবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করছিস, কিন্তু কাল একটা মিটিং আছে, তোকে থাকতে হবে ওখানে, আর ঈশাকেও। ঠিক আছে, কিন্তু আব্বুকে কিছু জানাতে হবে না। তুই এভাবে দেশে গেলি, তোর জন্য রিস্ক হয়ে যাবে। 13 বছর আমি দেশের বাইরে ছিলাম, তাছাড়া আমাকে ওখানে কেউ এখন চিনবে না, সেই জন্য টেনশনে কিচ্ছু নেই। আমি কাল ঈশাকে নিয়ে চলে আসব, আর কালকে মিটিং শেষ করে আমি ঈশাকে নিয়ে চলে যাব। তুমি সব ব্যবস্থা করো। ঠিক আছে। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে অফিসে চলে যায়। ওই দিন মিটিংয়ে সব কিছু বুঝিয়ে দেয় আকাশ, কিভাবে কি করতে হবে। ওনাদের সব কিছু বুঝিয়ে আকাশ অফিস থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে আসে ঈশা ও ঈশার আব্বুকে নিয়ে। এয়ারপোর্টে আগের থেকেই আকাশের ফুপু এসে বসেছিল। আকাশ ও ফুপু ও ফুপার থেকে বিদায় নিয়ে ওরা দুজনে প্লেনে বসে যায়। দীর্ঘ 4 বছর পর ওরা লন্ডনের এয়ারপোর্টে এসে পৌঁছায়। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের ভেতরে দেখে এয়ারপোর্টের ভেতরে অনেক সিকিউরিটি, কিন্তু আকাশ বুঝতে পারছে না এত সিকিউরিটি কেন। ভাইয়া, এত সিকিউরিটি কেন? তা তো আমিও ভাবছি, কারণ এয়ারপোর্টে তো এত সিকিউরিটি থাকে না, মনে হচ্ছে কোনো ভিআইপি ব্যক্তি আসবে, সেই জন্য এত সিকিউরিটি। হতে পারে, কিন্তু আমরা জেনে কি করব? চল এভাবে। ঈশা, এতটা বছর পর বাড়িতে যাচ্ছি, আমার বাড়িটা চিনব কিনা তা তো বুঝতেছি না। আরে, ঠিকানা বলে দিলে যে কেউ নিয়ে যাবে, আর তোর আব্বুর পরিচয় দিলে তো এখান থেকে ওরাই আমাদের নিয়ে যাবে। না ঈশা, এমনটা করা যাবে না, তুই আমার সাথে সাথে আয়। ঈশা আকাশের সাথে সাথে আসতে থাকে। আকাশ এয়ারপোর্টের থেকে বের হলে আকাশের সামনে 4টে ছেলে এসে দাঁড়ায়। ঈশা তো ওদের দেখে ভয় পেয়ে গেল, কেননা ওদের চারপাশে যে লোকগুলো আছে ওদের সবারই হাতে বন্দুক। কিন্তু আকাশ ঈশাকে চমকে দিয়ে ওদের 4 জনের সাথে কোলাকুলি করলো। ভাইয়া, এরা 4 জন কে? এরা হলো আমার ছোটকালের বন্ধু শাকিল, অন্তর, মাহমুদ, শহীদুল। এরা আমার বন্ধু, বর্তমানে এরা সিবিআইতে কাজ করে। আর এয়ারপোর্টের ভেতরেও বাইরে যে সিকিউরিটিগুলো দেখছিস, ওরা এদেরই লোক। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আকাশ, এই মেয়েটিকে? তোদের বলছি না ওর কথা, ও হচ্ছে আমার মিষ্টি একটা বোন,
নাম ঈশা চৌধুরী। তোরা ওকে বোনের মতো দেখবি। আরে কি যে বলিস তুই, তোর বোন মানে আমাদেরও বোন। হয়েছে, কেউ সন্দেহ করার আগে এখান থেকে বের হতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। আরে চিন্তা কেন করছিস? আমরা থাকতে তোর গায়ে ওই ঈশার হাত দেওয়ার টোকাও দিতে পারবে না। আমার কথা কেন বললেন? ভাইয়ারও তো ক্ষতি হতে পারে। আপনার ভাইয়ের সম্পর্কে আপনি নিজেও এখন ভালো করে কিচ্ছু জানেন না। আমার এত জানতে হবে না, আমি শুধু এটা জানি ভাইয়া থাকলে আমার কোনো ক্ষতি কেউই করতে পারবে না। ঈশার সব কথা কি এখানেই বলবি, না এবার গাড়িতে উঠবি? হ্যাঁ চল। কথাটা বলে দৌড়ে গাড়িতে উঠে গেলাম। কি রে, এ তো এখনো বাচ্চাই রয়ে গেল। এবার কি তোরা যাবি না? আমি চলে যাব। হ্যাঁ চল। ওরা চারজন একটা গাড়িতে উঠলো। ওদের গাড়িটা বুলেট প্রুফ ও ওয়াটার প্রুফ। গাড়ি চলতে থাকে, সাথে ওদের মধ্যে কথাবার্তাও চলতে থাকে। ভাইয়া একটা কথা বলবো? কি কথা? খিদে লেগেছে। তুই আগে বলবি না? শাকিল ড্রাইভারকে বল রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে। শাকিল ড্রাইভারকে বলে ড্রাইভার একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। চল ঈশা, আর তোরাও আয়। আরে আমরা এই পোশাকে ভিতরে যাওয়াটা ঠিক হবে না। তুই আর ঈশা যা, আমরা গাড়িতে আছি। আর এই নে কার্ড, আর এই নে বন্দুক। আরে এগুলো নিয়ে আমি কি করব? রেস্টুরেন্টে খেলে তো ফ্রাইড দিতে হবে, আর তোর কাছে তো ফ্রাইড নেই। আর বন্দুক তোর আত্মরক্ষায় ব্যবহার করবি। আমার কাছে ক্যাশ আছে, আর এটা নিয়ে গেলে ভেতরে ঢুকতে দিবে না। ঠিক আছে, কোনো সমস্যা হলে কল দিবি। ওকে চল ঈশা। আকাশ, ঈশা, শাকিল, অন্তর, মাহবুব, শহীদুল ওরা কেউ নেই। সেই জন্য আকাশ ওদের খুঁজতে পার্টি রুমের দিকে যায়। ওখানে দেখে ওদের চারজনকে কয়েকটা লোক বন্দুক তাক করে নিয়ে যাচ্ছে। আকাশও ওদের পিছু পিছু যেতে থাকলো। এক প্রকারের আকাশ একটা বন্দুক দেখে ফেললো। বন্দুকটা যে শাকিলের তা চিনতে অসুবিধা হলো না, কারণ এই বন্দুকটাই শাকিল আকাশকে দিতে চেয়েছিল, কিন্তু আকাশ নেয়নি। তাই আকাশ বন্দুকটা হাতে নিল আর ওই লোকটাকে গুলি করে পেছনে থাকা 3টে লোককে মেরে ফেললো। এইটা দেখে ওরা চারজন বাকিগুলোর সাথে মারামারি শুরু করে দিল এবং ওখানে থাকা ওদেরকে মেরে রেস্টুরেন্টের একটা রুমে নিয়ে রেখে আসলো। আকাশকে দেখে ওরাও একটু শান্তি পেল। একে একে ওরা 5 জন রুমে প্রবেশ করলো এবং ওই রুমে থাকা গুন্ডাগুলোকে গুলি করতে লাগলো। ওরাও পাল্টা গুলি করতে লাগলো। ওদের কয়েকটা গুলি এসে শাকিল অন্তরের গায়ে লাগে, কিন্তু ওদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে ওদের কিছু হলো না। সেই জন্য ওরা গুন্ডাগুলোকে সহজে হারিয়ে দিতে ফেললো। ওদের সবাইকে মেরে ফেলে ওরা 5 জন যে রুমে থেকে বের হতে যাবে, তখনই একটা গুন্ডা গুলি করলে গুলিটা এসে আকাশের হাতে লেগে বেরিয়ে যায়। এতে করে রক্ত পড়তে থাকে আকাশের হাতে। এতে করে আকাশ যেতে গেলে কেউ একজনকে আকাশকে ধরে ফেলে। শাকিল পেছনে ফিরে গুন্ডাটাকে গুলি করে মেরে ফেলে। অন্তর তাকিয়ে দেখে আকাশ একটা মেয়ের কোলে শুয়ে আছে আর হাত থেকে রক্ত পড়ছে। সেই জন্য তাড়াতাড়ি করে আকাশকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যেতে থাকে। সাথে ওই মেয়েটাকেও, যে আকাশকে পড়ে যেতে দেখে ধরে ফেলেছে। এদিকে ঈশা তো কেঁদে চলেছে, কেননা এই খবরটা যদি আকাশের আব্বু শোনে তাহলে তো পুরো লন্ডনের আতঙ্ক ছড়িয়ে দিবে। ভাইয়ার কি হয়েছে? তেমন কিছু না, হাতে গুলি লেগে বেরিয়ে গেছে। ডক্টর সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। গাড়ি হসপিটালে চলে আসলে আকাশকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাওয়া হয়, কিন্তু আকাশের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় রক্তের প্রয়োজন পড়ে। ওখানে থাকা কারো রক্তের সাথে মিলছে না, কিন্তু মেয়েটার সাথে মিলে গেছে রক্তের গ্রুপ। সেই জন্য মেয়েটা আকাশকে রক্ত দিয়ে মেয়েটাও সেখান থেকে চলে যায়। অপারেশন শেষ হলে আকাশকে বেডে শিফট করা হয়। 6 ঘন্টা পর আকাশের জ্ঞান ফেরে। আকাশ পাশে তাকিয়ে দেখে ঈশা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আরে পাগলি, দেখ আমার কিছুই হয়নি। কি দরকার ছিল ওদের সাথে লাগতে যাওয়ার? আমি না গেলে তো অনেক ক্ষতি হয়ে যেত ওদের। আকাশ আর ঈশার কথা বলছিল, তখনই শাকিল, অন্তর, মাহমুদ, শহীদুল ওরা রুমে আসে। এখন কেমন আছিস? এই তো ভালো, কিন্তু তোদের মুখ এইরকম শুকনো দেখাচ্ছে কেন? তোর জন্য আমাদের বাঁচাতে গিয়ে তোর এই অবস্থা। তাহলে তুই বল, আমরা ভালো থাকি কি করে? তোরা আমার বন্ধু, তোদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম বল? এখন আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে,
অন্যদিকে ঈশার আব্বু আকাশের আব্বুকে কল দিয়ে সব কথা বলতে থাকে। শুধু আকাশ যে লন্ডনে এসেছে এ কথাটা এখনো বলেনি। আকাশের আব্বু আকাশের সাথে কথা বলতো না, সেই জন্য শাহজাহান চৌধুরী ওনার বোনের কাছে কল দিয়ে আকাশের খোঁজ খবর নিত। আকাশও আব্বুর সাথে কোনো কথা বলে না, তাই আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। ওইদিকে আকাশের হসপিটাল থেকে নিয়ে গিয়ে একটা সেফট হাউসে রাখা হয়, আর সেই সেফট হাউসটা শাকিল, অন্ত, মাহমুদ ও শহীদুল ওদের 4 জনের জন্য। এখানে ওদের প্রাণের কোনো সংকট থাকলেও এরা এখানে এসে নিজেদের যাতে রক্ষা করতে পারে সেই জন্য এই সেফট হাউসটা তৈরি করা। তুই এখানে রেস্ট নে, আমাদের কাজ আছে, ওখানে যেতে হবে। মিটিংয়ে আজকে না গেলে হয় না? আকাশের মুখে এমন কথা শুনে শাকিল অবাক, কেননা এই মিটিংয়ের কথা আকাশ কি করে জানলো? তুই কি করে জানলি? আমি আরো অনেক কিছু জানি না, তোরা নিজেরাই জানিস না। কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং, যেতেই হবে। তোদের মিটিংয়ে আজকে কি আলোচনা করবে তা আমি তোদের এখান থেকে বলে দিতে পারবো। মানে? তাহলে শোন, আজকের মিটিংটা হবে একের বিরুদ্ধে। তুই কি একে কে চিনিস? তবে একটা কথা মনে রাখবি, একে কোনো সাধারণ লোক না, আর না ও কোনো খারাপ কাজ করে। তাহলে শুধু শুধু তোরা কেন নিজেদের প্রাণটা দিবি? কি বলছিস কি তুই? আমাদের মারার মতো এত সাহস কি করে পায় ওই একে? আমি যা বলছি ঠিক বলছি, একটু ভেবে দেখবি। আমি চাই না তোদের কিছু হয়ে যাক। আচ্ছা তোরা মিটিংয়ে যা, আমি ঈশাকে নিয়ে এখানে আছি। দরকার হলে কল দিবি, আর এখানে খাবার রাখা আছে আন্ডারগ্রাউন্ডে। ঠিক আছে, তবে সাবধানে যাবি। ঈশা আকাশের খেয়াল রাখবে। তা আপনাদের বলতে হবে না, আমি আমার ভাইয়ের খেয়াল ঠিকই রাখবো। আচ্ছা আকাশ, যাই, মিটিং শেষে একটা মিশনে যাব, 2 দিন পর আসবো। কোনো সাহায্য লাগলে বলিস। আকাশের কথা শুনে ওরা হাসলো। তুই এখানে আসলি না, মাত্র একদিনও হলো না, আর তুই কি করে আমাদের সাহায্য করবি? তা সময় বলে দিবে, সাবধানে যাবি। ওরা 4 জন রুম থেকে চলে গেল। ভাইয়া আমরা কি এখানে থাকবো? কেন, এখানে থাকতে কি তোর কষ্ট হবে? না, তা আমি ভেবেছি এখানে বসে অনেক শপিং করব, ঘুরবো, বেড়াবো। এখন তো মনে হচ্ছে তার কিছুই হবে না। আমি একটু সুস্থ হয়ে তোর সব ইচ্ছে পূরণ হবে। সত্যি ভাইয়া? সত্যি। তুই এখন একটু খেয়ে রেস্ট নে। আর তুই? আমিও রেস্ট নিব। কথাটা বলে ঈশাও ওখানে থাকা একটা বেডে শুয়ে পড়ে। অন্যদিকে শাকিল, অন্ত, মাহমুদ ও শহীদুল ওরা 4 জন অফিসে চলে এসেছে। ওরা অফিসে এসে নিজেদের কেবিনে চলে যায়। তখনই কেউ একজন ওদের ডাক দেয় মিটিং রুমে আসার জন্য। সেই জন্য ওরা 4 জন মিটিং রুমে চলে যায়। ওই রুমে আবারও অনেক অফিসার ছিল। তোমাদের যে জন্য ডেকেছি, তোমাদের সবাইকে একটা মিশনে যেতে হবে। মিশন সম্পর্কে একটু বলে দেবেন? মানে আমাদের কি করতে হবে ওখানে? সব কিছু বলবো। স্যার আমার একটা কথা ছিল। কি কথা? স্যার আজ 4 বছর ধরে এই চেয়ারটায় খালি পড়ে আছে। এই চেয়ারটা আসলে কার? এই চেহারাটা হচ্ছে আমাদের বড় স্যারের। কিন্তু স্যার আমরা তো কেউ ওনাকে আজ পর্যন্ত দেখলাম না। ওনাকে দেখার দরকার নেই, তাছাড়া এই মিশনটা হবে একের বিরুদ্ধে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের সাথে তো একের সম্পর্কে কিছুই জানি না। ওর ওখানে কোনো ছবি কোথায় এবং কি ছেলে না মেয়ে এটা তো আমরা কেউ। এটা আমাদের বড় ব্যর্থতা, কিন্তু তোমাদের যে মিশন দিব ওই মিশনটা অনেক রিস্ক আছে। ওই মিশনে গেলে তোমরা বেঁচে নাও ফিরতে পারো, কারণ ওই মিশনটা হবে একটা আইল্যান্ডে হয়। আর এই আইল্যান্ডের চারদিকে এত সিকিউরিটি যে এখানে তোমরা প্রবেশ করতে পারবে কিনা তা আমি বলতে পারবো না। এই আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করার জন্য তো কোনো গেট হবে। ওই আইল্যান্ডে ঢোকার জন্য তোর গেট নেই, সেজন্য এখানে কিভাবে ঢুকতে হবে তা তোমাদের বের করতে হবে। কিন্তু স্যার আমরা 10 জন মিলে এত বড় মিশন কিভাবে শেষ করব? তোমাদের সাথে 500 কমান্ডো দেওয়া হবে। আমাদের কখন যেতে হবে? এখনই তৈরি হয়ে নাও তোমরা। ওকে বস। মিটিং শেষ করে ওরা 50টি প্রাইভেট হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে। ওরা ওই আইল্যান্ডের কাছে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। সেই জন্য ওই আইল্যান্ডের পাশে ছোট্ট একটা দ্বীপে ওরা ল্যান্ড করে, কারণ এমনিতেই এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, তার উপর রাত হয়ে যাওয়াতে এই মিশনটা রাতে করা যাবে না। সকালে ওই আইল্যান্ডে যাওয়ার রাস্তা বের করতে হবে। এইদিকে সন্ধ্যা হয়ে যায়। আকাশ, ঈশা ওদের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম থেকে উঠে ঈশাকে ডাকতে যায়। এইদিকে ঈশাও উঠে বসে আছে। ঈশা, নাস্তা করতে তোকে খাইয়ে আমাকে একটা জায়গায় যেতে হবে। কি বলছো ভাইয়া? তুমি এই সন্ধেবেলা কোথায় যাবে?
আমার একটু কাজ আছে, তোকে একা একা থাকতে হবে। ভাইয়া আমার তো ভয় করবে। এর জন্যই আমি তোকে আব্বুর কাছে দিয়ে আসবো। কি তুই আমাকে মামার কাছে দিয়ে আসবি? মামা যদি তোর কথা জিজ্ঞাসা করে তখন কি করব? বলবি তুই একা এসেছিস। কিন্তু তুই কোথায় থাকবি? আমি আজ রাতটা পার করে হোটেলে উঠবো, তারপর তোকে আমার কাছে নিয়ে আসবো। মামু তো কখনো রাজি হবে না, আর তুই তো জানিস আমি ওখানে মামা কিছুতেই আমাকে একা ছাড়বে না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ওই বাড়িতে থাকবি, বাকিটা আমি তোকে ফোনে বলবো, তুই রেডি হয়ে নে। ওকে। ওরা নাস্তা করে রেডি হয়ে নেয়। আকাশ ঈশাকে ওদের বাড়ির সামনে নিয়ে এসে নামিয়ে দেয়। এবার তুই ভেতরে যা, আর হ্যাঁ, আব্বুকে একটা কল দে, তাহলে ভেতর থেকে আম্মু এসে তোকে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুই কোথায় যাবি আর কবে আসবি? আমি অনেক তাড়াতাড়ি চলে আসবো, আমি তাহলে আসি। আকাশ ওখান থেকে চলে যায়। আকাশের কথা মতো ঈশাও মামাকে কল দিয়ে বললেন। আকাশের আম্মু ঈশাকে দেখার জন্য গেটের সামনে চলে আসে। আকাশ মিসেস পারুল বেগমের আশায় সিকিউরিটি গেট খুলে দেয়। ঈশা ও মামিকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছো ঈশা? আমি তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক খুশি হয়েছি তুই এসেছিস, কিন্তু আকাশ আসেনি। না মামি। সিকিউরিটি লাগেজটা ভিতরে নিয়ে যাও। ম্যাডাম, চেক করে পাঠিয়ে দিচ্ছি। চেক করতে হবে না, নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। ঈশা আকাশের মায়ের সাথে বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে শাকিল, অন্ত, শহীদুল, মাহমুদ এই চারজন বসে না থেকে ওই আইল্যান্ডে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো রাস্তা ওরা খুঁজে পাচ্ছে না। সেই জন্য ওরা দেখতে থাকলো পানির ভেতর দিয়ে কোনো পথ আছে কিনা। সেই জন্য ওরা দ্বীপের চারপাশে কোনো সিক্রেট দরজা বা কোনো কিছু আছে কিনা তা দেখার জন্য এই দিক ওই দিক খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই ওরা পায় না। এত কষ্ট না করে ওই দ্বীপটা মিসাইল দিয়ে উড়িয়ে দিলে তো হয়। কথাটা তো মন্দ। সেই জন্য ওরা যেই মুহূর্তে মিসাইল লঞ্চ করবে তার কিছুক্ষণ আগে আইল্যান্ডটা সমুদ্রের নিচে তলিয়ে যায়। এটা দেখে শাকিল, অন্ত, মাহমুদ ও শহীদুল এবং ওদের সাথে থাকা বাকি কমান্ডোগুলো আশ্চর্য হয়ে যায়, কেননা এত বড় একটা আইল্যান্ড কিভাবে সমুদ্রের নিচে ডুবে যেতে পারে। এখানে থাকা কমান্ডোর শাকিলকে জিজ্ঞাসা করলো, বস এখন কি করব? পুরো ভার্সিটির সবাই সেখানে ওদের সামনে কথা বলতে পারে না, সেখানে কিনা একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে। এটা কি ভাবা যায়? তোর এত বড় সাহস, তুই এই আশিকের গায়ে হাত তুলেছিস, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলেই যেই ঈশার দিকে যেতে চাইলো, সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে ঈশার সামনে দাঁড়ায়। ওই মেয়েটার সামনে দাঁড়াতেই আশিক ভয় পেয়ে যায়। আশিক, তোকে কত করে মানা করেছি এইসব কাজ ছেড়ে দিতে? দেখ, তুই এটার মধ্যে নাক গলাবি না। করলে কি করবি? এক প্রকার আশিক চলে গেলে, কারণ আশিক ভালো করেই জানে এর সাথে লাগতে গেলে হিতে আশিকের ক্ষতি। এখন হয়তো আপনারা ভাবছেন ঈশার সাথে এত কিছু হয়ে গেল, আকাশ কেন চুপ করে রইল? আসলে আকাশ ভালো করেই জানে ঈশা চাইলে এদের মতো ৬-৭টাকে একাই শায়েস্তা করতে পারবে, সেই জন্য আকাশ চুপ করেছিল। এরপরে মেয়েটি আকাশের সামনে সামনে দাঁড়ায়। আপনার সামনে আপনার জিএফকে ওরা বাজেভাবে কথা বলছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। আসলে আমি থাকার বলতে হবে না। সরি আপু, ও আমার মামাতো ভাই, কিন্তু আমরা ভাই বোনের মতোই একজন আরেকজনের খেয়াল রাখি। তা কেমন খেয়াল রাখে তা তো দেখতেই পেলাম। তা এই এমন হেবলার মধ্যে থাকে কেন? আসলে ভাইয়া মারপিট এসব কিছুই জানে না। আচ্ছা, ভার্সিটিতে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবে। আপনার নাম? আমি ইরা চৌধুরী, এই ভার্সিটিতে অনার্স ৪র্থ ইয়ারে পড়ি, আর এই ভার্সিটির সভাপতির মেয়ে। ধন্যবাদ আপু, আপনার সাথে পরিচিত হলে। ইরা এখানে থেকে চলে যায়। এখন ফাঁকে আপনাদের ইরার চৌধুরীর পরিচয়টা একটু দিয়েই দিই। শফিকুল চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে ইরা চৌধুরী, সাথে এই গল্পের নায়িকা। ইরার সম্পর্কে বেশি বর্ণনা দিলাম না, কারণ গল্পটা রোজার সময় লেখা হয়েছে, সেই জন্য একটা মেয়ে এই রকম বর্ণনা দেওয়া ঠিক হবে না। শফিকুল চৌধুরী এই ভার্সিটির সভাপতি, তার সাথে ওনার নিজস্ব কোম্পানি আছে, সাথে আরও অনেক রকমের ব্যবসা। এর কথা বলতে এক কথায় বলতে গেলে উনি টপ মিলিয়নের মধ্যে 7 নম্বরে আছে। এবার গল্পে ফেরা যাক। ভাইয়া হা করে কি দেখছিস? ওই মেয়েটাকে কথা না বলতেও মুখ দিয়ে বের হয়ে গেছে। সত্যি?
এই না না। থাক, আর লজ্জা পেতে হবে না, চল। ঈশা আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই, তুই আমার বড় না আমি তোর বড়। আমি তোর বড়। আকাশ ওই দিন আর কোনো ক্লাস করলো না। ভার্সিটি থেকে বের হতে যাবে তখনই সামনে দেখে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে ভিক্ষা করছে। সেই জন্য আকাশ ছেলেটার সামনে গেল। ছেলেটা আকাশকে ফাউন্ড দিতে বলে, তুমি ভিক্ষা কেন করছো? স্যার আমরা গরিব তো, তার উপর আমার একটা চোখ অন্ধ। আচ্ছা তুই থাকিস কোথায়? এই তো স্যার, এখান থেকে সামনে গিয়ে হাতের বাম পাশে একটা গলি আছে, ওখানে। আমাকে ওখানে নিয়ে যাবি? চলেন স্যার। ঈশা চল, ওর সাথে যাই। আকাশ ঈশা ছেলেটির পেছনে যেতে লাগলো। ছেলেটি একটা বস্তির মতো একটা জায়গায় ওদের নিয়ে আসলো। তোমরা কি এখানে থাকো? জি, কিন্তু কিছু গুন্ডা আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায়। কেন? ওনারা এখানে নাকি হোটেল বানাবে। স্যার এই লোকগুলো আবার এসেছে। আকাশ তাকিয়ে দেখলো এখানে প্রায় 50টার ওপরে পরিবার হবে। আর ওদের বস্তির সামনে 10 থেকে 12 লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর বস্তি খালি কথা বলছে। এরা তোমার কি ক্ষতি করছে? কেন তোমাদের এদের এখান থেকে বের করে দিতে চাও? তা কি তোকে বলতে হবে? ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো বাঁচবি না। তাও পরে দেখা যাবে, এখন এখান থেকে না গেলে তোদেরকে বাঁচাবে সেই চিন্তা কর। আকাশের কথা শুনে লোকগুলো হাসে। দেখ তোর হাল কি। ঈশা তুই এদিকটায় গিয়ে বস, আমি এদের দেখছি। ঠিক আছে ভাইয়া। ঈশা আকাশের থেকে দূরে চলে যায়। ঈশা চলে যাওয়ার পরই আকাশ ওর পায়ের থেকে বন্দুক বের করে ওদের মারতে থাকে। ওরাও পাল্টা গুলি করে, কিন্তু আকাশের সাথে পারে না, ওখান থেকে পালিয়ে যায়। ওরা চলে গেলে আকাশ ঈশাকে বের হতে বলে। ঈশা বের হতে আসে। ভাইয়া তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, এখন এদের জন্য কিছু একটা করতে হবে। কি করবি? দেখ কি করি। আকাশ ওর ফোন বের করে কাকে যেন কল করে। কল দেওয়ার 30 মিনিটের মধ্যেই 4টা ট্রাক আসে। প্রত্যেকটা ট্রাকে রমজানের অনেক পণ্য আছে। তারপর আকাশ ওখানে থাকা এক একটা পরিবারকে এক একটা ব্যাগ দিয়ে দেয় আর একটা কার্ড দিয়ে এটাও বলে, কোনো প্রয়োজন হলে আমাকে কল করো। এই কথা শুনে ওখানে থাকা সবাই আকাশকে অনেক দোয়া করে। এইদিকে এত কিছু হয়ে গেল, ঈশা এখনো কিছু বুঝতে পারছে না। হাঁ করে কি দেখছিস? এখানে আসলি একদিন হলো না, আর তোর কাছে এত কিছু কি করে আসলো? কথা না বলে চল। ওকে চল, কিন্তু ভাইয়া আমি এখন কোথায় যাব? মানে তোর সাথে না বাড়িতে? বাড়িতে? আরে তুই? হোটেলে। তুই এখান থেকে বাড়িতে চলে যা, আম্মু কিছু জানতে চাইলে বলবি তুই শহরটা ঘুরে দেখার জন্য বের হয়েছিস। ঠিক আছে ভাইয়া, আমি আসি, তুইও যা। এরা এখান থেকে যে যার জায়গাতে চলে আসে। ঈশা বাড়িতে আসতেই আকাশের আব্বু ঈশাকে বলে ওঠে, ঈশা মামনি, তুমি নাকি কোনো সিকিউরিটি আর গাড়ি না নিয়েই বাইরে গেছিলে? হ্যাঁ মামা। ঈশা তুমি জানো না তোমার এভাবে বাইরে যাওয়াটা ঠিক না। এরপর থেকে তুমি যেখানে যাবে তোমার সাথে 8 জন সিকিউরিটি যাবে সব সময়। কিন্তু মামু। কোনো কিন্তু নয়, এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে। ঈশা ফ্রেশ হতে চলে গেল। অন্যদিকে আকাশ হোটেলে গিয়ে ভাবতে থাকে। তখনের একটা কল আসে আকাশের ফোনে। আকাশ কলটা রিসিভ করে। বলো কি জন্য কল দিছো? স্যার আমাদের মিশনটা ক্যান্সেল হয়ে গেছে। জানি আমি, আর একটা কথা, ভার্সিটিতে কয়েকজন লোক পাঠাবে কাল, ওদের বলবে এই কাজগুলো যেন শেষ করে। হয়ে যাবে স্যার। আকাশ কল কেটে দিয়ে ভাবতে থাকে কাজটা কি ঠিক করলাম। এইদিকে শাকিল সহ ওরা 4 জন আজকেও আইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়, কিন্তু আজকেও ওরা এসে দেখে আইল্যান্ডটা ঠিক আছে, কিন্তু তাহলে রাতে হঠাৎ করে ওরা ডুবে গেল কেন? এই বলে শাকিল ওদের নিয়ে পানিতে নেমে যায়। ওরা আইল্যান্ডটা যতটা কাছে আসলো ঠিক তখনই ওরা খেয়াল করলো, সেই জন্য ওরা অনেক সতর্কতার সাথে আইল্যান্ডের কাছে চলে আসলো। ওরা এই আইল্যান্ডের কাছে আসতেই রাবারের মতো ধরা পড়ে যায়। এতে করে ওদের জালের মাধ্যমে আটকিয়ে ফেলা হয়। সাথে ওদের চোখ বেঁধে আইল্যান্ডের ভেতরে নিয়ে গিয়ে একটা রুমে বেঁধে রাখা হয়। অন্যদিকে আকাশ পরের দিন সকালে ভার্সিটি যায়। ওখানে গিয়ে ইরাকে দেখতে পায় একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ কোনো কথা না বলে চলে যেতে চাইলে ইরা আকাশকে ডাক দেয়। এই ছেলে এইদিকে আয়। আমাকে বলছেন? এইদিকে আয়। কাল তোর সাথে থাকা মেয়েটি কোথায়?
ও তো বাসায়। চল তুই আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবি। কথাটা বলে ইরা আকাশকে নিয়ে একটা হসপিটালে আসে। আমরা এখানে কেন এসেছি? ভিতরে আয়, বুঝতে পারবি। ইরা আকাশকে নিয়ে ভেতরে যায়। এদিকে তাকা, কাল তোর সাথে এদের ঝগড়া হয় কিন্তু আজ এরা হসপিটাল, এর কারণটা কি? আমি তো কিছু করিনি। তা তো পুলিশ বুঝবে। পুলিশ কেন? মনে হচ্ছে কিছুই বুঝিস না। ওই তো পুলিশ আসলো বলে। এরই মধ্যে পুলিশ এসে আকাশকে নিয়ে যায়, কিন্তু ইরার ইচ্ছে করলেও আকাশকে বাঁচাতে পারে না, কারণ আকাশ এখন মার্ডার কেসের আসামি। পুলিশ আকাশকে লকআপে নিয়ে আসে। আমি কি একটা কল করতে পারি? এই নে। আকাশ, শাকিল ওদের কল করেই যাচ্ছে কিন্তু ফোন বন্ধ পাচ্ছে, সেই জন্য একটু চিন্তায় পড়ে গেছে। কিরে, কোনো ব্যবস্থা করতে পারিসনি? ওদের ফোন বন্ধ। তা তোদের পরিচয় কি? ওরা সিবিআই তে কাজ করে, আমার বন্ধু। কি তোর বন্ধু সিবিআইতে কাজ করে? হুম। আমাদের কিছু করার নেই, ওনারা আসলে তোকে ছেড়ে দেওয়া যেত, এখন উকিল ছাড়া আর কোনো উপায় নেই। তখনই কেউ একজন বলে ওঠে, এই যে উকিল, ওকে ছেড়ে দিন। কাগজ চেক করে আকাশকে ছেড়ে দিল। সত্যি আপনি আমার অনেকবার উপকার করলেন। কি করে যে আপনার উপকারের ঋণ আমি শোধ করব? চিন্তা করবেন না, সময় হলে আমি চেয়ে নিব। এখন আসি। কথাটা বলে ইরা চলে যায়। এইদিকে আকাশ ইরা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এইদিকে আকাশ, শাকিল ও বাকি তিনজনকেও খুঁজতে ওদের অফিসে যায়, কিন্তু ওখান থেকে বলা হয়েছে ওরা নাকি আজকে ডিউটিতে আসেনি। তাহলে ওরা কোথায় যেতে পারে? ওই তোদের ভাগ্য ভালো, তোদের ছেড়ে দিচ্ছি। এরপর থেকে যদি আইল্যান্ডের আগে আশেপাশে তোদের দেখি তাহলে আর বেঁচে ফিরতে পারবি না। কথাটা বলে ওদের চোখ বেঁধে আইল্যান্ড থেকে অনেক দূরে একটা দ্বীপে এসে দিকে আবার চলে যায়। এইদিকে ওরা রক্ষা পেতে তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালে ইরা ওর আব্বুকে নিয়ে মাস্টার শাহজাহান চৌধুরীর বাড়িতে এসে হাজির। ইরার আব্বু আর আকাশের আব্বু মিলে কথাবার্তা বলছে, তখনই ঈশা এসে হাজির। মামু, আমি একটু শপিংয়ে যাব। আচ্ছা, যাওয়ার সময় গাড়ি নিয়ে যাবি। আমার গাড়ি লাগবে না। ঈশা, তুমি এখানে এসেছো অথচ আমাদের কোনো গাড়ি ইউজ করছো না, কোনো সমস্যা হয়েছে কি? না মামু। ওনাদের কথা এভাবে ইরার পেছনে ফিরে তাকায়, তখনই দেখে ঈশা দাঁড়িয়ে আছে, আর ঈশাও ইরাকে দেখে চিল্লে ফেলে, আরে ঈশা, তুমি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো আব্বুর সাথে এসেছি। আঙ্কেল ঈশাকে। ও হয়েছে, আমার একমাত্র বোনের মেয়ে ঈশা কয়েকদিন আগেই আমেরিকা থেকে এসেছে, আমাদের এখানে থাকবে কয়েক মাস। তা তোমার সাথে থাকা সেই ছেলেটা কোথায়? ঈশা মামনি, এরা কোন ছেলের কথা বলছে? কেউ না মামু, আমি আসি। আর কোনো কথা না বলে ঈশা ওখানে থেকে চলে যায়। এইদিকে ইরার আব্বু কথা বলে ইরাকে নিয়ে চলে আসে। অন্যদিকে শাকিল সহ ওরা 4 জন সিবিআই হেডকোয়ার্টারে এসে হাজির। ওদের অবস্থা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য ওদের হেডকোয়ার্টারে থাকা বেডে চিকিৎসা করা হচ্ছে। অন্যদিকে ঈশা হোটেলে এসে হাজির, সেখানে আকাশ থাকে। ঈশা আর আকাশ বসে আছে। আসলে ঈশা সারাদিন আকাশের সাথে থাকে, শুধুমাত্র বিকেলের পর ঈশা ওর মামার বাড়ি চলে যায়, তাও আকাশ এসে নামিয়ে দিয়ে যায়। ভাইয়া, আজকে কিন্তু আমাকে শপিংয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুই রেডি হও, আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? ইরার কথা মনে আছে কি তোর? আরে ওই দিন ভার্সিটিতে যে একটা মেয়ে আমাকে বাঁচালো, ওই মেয়েটা। তা কি হয়েছে এখন? মেয়েটাকে দেখলাম ওর আব্বুকে নিয়ে মামার সাথে কথা বলছিল। কার মামা? আরে আমার মামা মানে তোর আব্বু। কেন এসেছে? জানি না, আমাকে দেখে চিনে ফেলে। ও তোর কথাও জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি কোনো রকমে কথা ঘুরিয়ে ওখান থেকে চলে আসি। ভালো করেছিস, এখন রেডি হও। ঈশা রেডি হয়ে নিলে আকাশের ফোনে একটা কল আসে, সেই জন্য আকাশ রেডি হয়ে ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওরা সিবিআইয়ের হেডকোয়ার্টারের সামনে এসে হাজির। ভাইয়া, আমরা এখানে কেন এসেছি? তোকে আজ একটা সত্যি কথা বলার জন্য। কি ভাইয়া? ভেতরে চল, ঢুকতেই দেখতে পাবি। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে যায়। ওখানে প্রত্যেকটা গেট দিয়ে ঢুকতে গেলে কার্ড লাগে, তাই আকাশ প্রত্যেকটা গেট দিয়ে কার্ড দিয়েছে, ঢুকতে আর ঢুকাচ্ছে।
ঢুকছে আর ঢুকছে। আকাশ ঈশাকে দিয়ে একটা কেবিনে আসে। কেবিনটা অনেক বড়, সাথে কেবিনে অনেক রকম হাউস সিকিউরিটি দিয়ে রাখা। ভাইয়া তুই এই রুমে কেন? তোকে সত্যিটা দেখানোর জন্য। কি সত্যি? দেখাচ্ছি। তখন আকাশের সামনে থাকা একটা বোতামে চাপ দিলাম, বাজতে থাকে আর অফিসে থাকা বড় বড় অফিসাররা একটা বোর্ড মিটিংয়ের রুমের দিকে যেতে থাকে, যা আকাশের সামনে থাকা সিসিটিভিতে দেখা যাচ্ছে। ভাইয়া ওরা কোথায় যাচ্ছে? আয় আমার সাথে। আকাশ ঈশার হাত ধরে বোর্ড মিটিংয়ের রুমে যায়। যাওয়ার আগে ঈশার মুখে একটা মাস্ক দিয়ে চেহারাটা ঢেকে নেয়, সাথে নিজের চেহারাটাও। রুমে ঢুকে আকাশ ওখানে থাকা সবচেয়ে বড় চেয়ারে বসে পড়ে আর অন্য একজন অফিসারকে একটা চেয়ার আনতে বলে। অফিসার চেয়ার এনে দিলে ঈশা ওখানে বসে পড়ে। আপনাদের এখানে এই জন্য ডেকেছি, আমাদের দেশে দিন দিন ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে। এদিকে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? ওখানে থাকা সবাই সবার মন্তব্য দেয়। এই সব মন্তব্য শুনে আকাশের মনে হয় এদের সাথে রাজনৈতিক জড়িত আছে। সেই জন্য আকাশ একটা সিদ্ধান্ত নেয়। আগে কি হয়েছিল তা জানতে চাই না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। আজ থেকে কোনো ক্রেশ হাতে পেলে উপযুক্ত ছাড়বে না। সাথে আরও একটা কথা, আপনারা সবাই একের নাম তো অনেক শুনেছেন। এখানে থাকা অনেক অফিসার হ্যাঁ সূচক উত্তর দিল। আপনাদের কাজ হলো একের বিরুদ্ধে যত প্রমাণ আছে সব ডিলিট করে দিবেন। আকাশের কথা শুনে এখানে থাকা সবাই একজন আর একজনের মুখ দেখছে। এখানে থাকা একজন অফিসার দাঁড়িয়ে বলতে লাগলো, তাহলে স্যার আমাদের নেক্সট প্ল্যান কি? আর একে সব কিছু নষ্টই কেনই বা করে দিবে? আর আজ পর্যন্ত আমরা কেউ আপনাকে দেখিনি, সবসময় মাস্ক পরে থাকে। এখানে আমার কথা শেষ কথা, এটা নিশ্চয়ই আপনারা সবাই ভালো করে জানেন। তাই আজ থেকে মিস্টার জাফর ইকবালের বিরুদ্ধে থাকা সব প্রমাণ এক এক করতে থাকেন আর আমাকে রিপোর্ট করবেন। আর একটা কথা, আমি কিছু নাম আর ছবি দিচ্ছি, এরা কোনো অসুবিধায় পড়লে এদের সাহায্য করবেন। আপনি যা বলবেন তাই হবে। আজকের মিটিং এখানে শেষ, আপনারা যেতে পারেন। ওরা চলে গেলে ঈশাকে নিয়ে আকাশ ও কেবিনে চলে আসে, সাথে দুজনের মাস্ক খুলে নেয়। ভাইয়া এসব কি? তুই তাহলে? হ্যাঁ, তুই যা দেখছিস সব সত্য। তুই তো 15 বছরেও কখনো লন্ডনে আসিসনি, তাহলে কিভাবে কি? মনে আছে, আমি প্রতি মাসে 5 দিনের জন্য কোথাও ঘুরতে যেতাম, তখন এখানে আসলাম। সত্যি ভাইয়া তুই জিনিয়াস। এখন চল শপিং এ যাব। চল। ওখান থেকে বের হয়ে ওরা একটা শপিং মলের সামনে চলে আসে। তখনই ওরা শপিং মলের সামনে কিছু ছেলেকে দেখতে পায়, যারা মেয়েদের বাজেভাবে ট্রিচ করছে। ওদের মধ্যে কয়েকটা ছেলে ঈশাকেও ট্রিচ করেছিল, সেই জন্য আকাশ ওদের সামনে যায়। ওকে গিয়ে সরি বলো। যদি না বলি? তাহলে এরপর থেকে দাঁড়াতে পারবি না। ওই হিরোগিরি দেখাতে আসবি না। তুই জানিস না আমরা কার লোক? কার লোক? একের লোক। আকাশ ভালো করেই জানে এরা একে লোক হতে পারে, সেই জন্য আকাশ মোবাইল বের করে কি যেন টাইপ করবে, আবার মোবাইল পকেটে রেখে দেয়। কাকে ফোন করছিস? পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। তাহলে 15 মিনিট এখানে বসে থাক, তারপর দেখ কি হয়। যখন আকাশ চলে যেতে চাইলো, একটা ছেলে আকাশকে কাঁধে হাত রাখতেই আকাশ ছেলেটার হাত টেনে ভেঙে দেয়। তোর সাহস তো কম না, আমাদের গায়ে হাত দিস। শুধু হাত কেন, তোদেরও মেরে রেখে দিব। তবে রে, আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। কিছুক্ষণ পরে আরও কতগুলো লোক আসে গাড়ি করে আকাশকে মারবে বলে। ততক্ষণে এই জায়গায় আরও এক গাড়ি সিভিআই থেকে কমান্ডো এসে পুরো জায়গাটা ঘিরে রাখে। কমান্ডো, আমি তোমাদের ডেকেছি, এদের সবাইকে নিয়ে যাও আর ভালো করে খাতির যত্ন করে ওদের থেকে কথা আদায় করো। কমান্ডো ওদের সবাইকে ধরে নিয়ে যায়। ততক্ষণে শপিং মলের সামনে অনেকটা ভিড় জমে যায়। এর ফাঁকে আকাশ ঈশাকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকে যায়। ওখানে আকাশ ঈশাকে ওর পছন্দ মতো সব ড্রেস কিনে দেয়। ভাইয়া তুই এখানে অপেক্ষা কর, আমি ড্রেসগুলো পরে দেখি কেমন লাগছে। ঠিক আছে, যা। ঈশা ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখে ইরার সামনে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে তো ঈশা একটু চিন্তায় পড়ে যায়। এ এখানে কেন? এইদিকে ইরাও ঈশাকে বলে ওঠে, আরে ঈশা, তুমি এখানে কার সাথে এসেছো? আরে আমি তো ভাইয়ার সাথে এসেছি। কিন্তু তোমাকে তো বাড়ি থেকে একা বের হতে দেখলাম, তাহলে কি করে আসলো? আরে তেমন কিছু না, আমি যাই। কথাটা বলে ঈশা ওখান থেকে আকাশের কাছে চলে এসে
ওখান থেকে আকাশকে নিয়ে বেরিয়ে যায়। ইরা অনেক ডাকাডাকি করছিল, কিন্তু ঈশা যদি মামুকে বলে দেয় তাহলে তো তুই শেষ। ঠিক করেছিস, এখন তুই বাসায় যা, আমি একটু অফিসে যাব। ওকে ভাইয়া। আকাশ ঈশাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় অফিসে গিয়ে আকাশ শাকিল সহ ওদের 4 জনের সাথে দেখা করে। এখন কেমন লাগছে তোদের? এই তো অনেকটাই ভালো। তা তোরা কেন ওখানে আবার যেতে গেলি? কি করব, ওই আইল্যান্ডের রহস্য তো উদ্ঘাটন করতেই হবে। আচ্ছা, ওরা তোদের আটকে রাখার পর বেশি বাড়েনি তো? তুই কি করে জানিস ওরা আমাদের আটকে রেখেছে? এই রে, ধরা পড়ে গেলাম না কি? চুপ কেন? আচ্ছা, তোরা ক্রিমিনালদের ধরতে কি করছিস? কি করে আবার লকআপে? কিছুই করলো না। বুঝলাম, তোদের কিছু না করতে কি তোদের আফসোস হচ্ছে? তা না, কিন্তু আমাদের অনেক ভাবাচ্ছে। আচ্ছা, তোরা রেস্ট কর, আমি যাই। সাবধানে থাকিস। আকাশ এই রুমে থেকে বের হয়ে টর্চার রুমে চলে আসে মাস্ক পরে। ওই রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয় কয়েকজন ছেলেকে, যাদের আকাশ সকালে ধরে দিয়েছিল। আকাশ ওই রুমে আসতে ওখানে থাকা অফিসার বুঝে যায় যে এটা ওদের বড় স্যার। ওরা কিছু বলছে? হ্যাঁ স্যার, ওরা আসলে জাফর ইকবালের হয়ে কাজ করে, কিন্তু একে নামে বদনামি করার জন্য ওদের একে নাম ভাঙাতে বলেছে, যাতে করে সবাই একে ঘেন্না করে। ওদের পুলিশের হাতে তুলে দাও, সাথে জাফর ইকবালকেও গ্রেপ্তার করার ব্যবস্থা করো। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে চলে যায়। অন্যদিকে একে একটা মিটিং ডেকেছে সেই আইল্যান্ডে। সেখানে সারা দেশের মাফিয়াদের আসতে বলা হয়েছে। এই মিটিং সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই, যে কোনো ওদের আসতে বলেছে। একে একে 20টা দেশের থেকে মাফিয়ারা আসতে শুরু করলো এই আইল্যান্ডে। 20টা দেশের মাফিয়াদের এক বিশাল রুমে নেওয়া হলো। এই রুমের চারপাশে এত সিকিউরিটি যে কোনো অপরিচিত ব্যক্তি ওই রুমের আশেপাশেও আসতে পারবে না। সব দেশের মাফিয়া চলে আসার পর মিটিং শুরু হতে থাকে, কিন্তু এখনও একে আসলো না। তাই একে আসা অবধি ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকলো। তখনই তারা লক্ষ্য করলো কালো প্যান্ট, কালো বুট পরা একটা লোক ওদের সামনে এসে চেয়ারে বসলো। লোকটার মুখে মাস্ক ছিল, যার জন্য তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। একে আসতেই সবাই দাঁড়িয়ে তাকে সালামও দিল। একে ওর আইল্যান্ডে আসার সাথে সাথে আইল্যান্ডটা পানির নিচে ডুবে যায়, যাতে করে কেউ এখানে প্রবেশ করতে না পারে। সাথে এখানে কিছু হয়েছে তা কেউ না জানে। বসুন আপনারা, আপনাদের যে কারণে ডাকা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি স্যার, বলুন। আপনারা হয়তো জানেন আমাদের সাথে টক্কর দিয়ে জাফর ইকবালের কাজকর্ম ঠিকই চালিয়ে যাচ্ছে, তাই আপনাদের কাজ হবে জাফর ইকবালের সমস্ত কাজে বাধা দেওয়া, সাথে ওদের শেষ করে দেওয়া। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। জাফর ইকবাল আমাদের খারাপ বানানোর জন্য ওর লোকজন আমাদের নাম ব্যবহার করতে বলেছে, যাতে করে আমাদের সবাই খারাপ জানুক। তাই আজ থেকে তোমরা নিজেদের লোকজনকে সাবধানে থাকতে বলবেন। আর যারা আমাদের দলের না হয়েও আমাদের নাম ব্যবহার করে তাদের শাস্তি দেওয়ার ব্যবহার করেন। তার সাথে আমি 1 মাসের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, তাই সব কাজকর্ম নিজেরাই দেখবেন। কিন্তু পুলিশ? তার চিন্তা করতে হবে না, ওইসব আমি সামলে দিব। আর তোমরা নিজেরা সাবধানে থাকবে। আজকের মিটিং এখানে শেষ। মিটিং শেষ হলে আইল্যান্ডটা আবারও পানির উপরে ভেসে ওঠে। তখন সবাই যে যার হেলিকপ্টারে উড়ে চলে যেতে লাগলো। তাদের সাথে আকাশ সহ বের হয়ে গেল। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে ওই ভার্সিটিতে যায়। ওখানে ওরা রুমে যেতে থাকলে ইরা ওদের সামনে চলে আসে। আরে আপু, তুমি আমাদের পথ কেন আটকালে? আগে বলে এই ছেলেটিকে। কেন? তুই সবসময় ছেলেটার সাথে ঘোরাফেরা করিস, সেই জন্য জানতে চাইছি। আমি বলতে বাধ্য নই। ঈশা, তুমি যদি শাহজাহান আঙ্কেলের ভাগিনী না হতে, তাহলে আমার মুখের উপর কথা বলে এখান থেকে কখনো যেতে পারতে না। যখন আমার পরিচয়টা জেনেই গিয়েছো, তাহলে আমার পথ কেন আটকাইয়েছো? কিছু না, তুমি যেতে পারো, কিন্তু এই ছেলেকে তো আমি দেখেই ছাড়বো। কথাটা বলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাসরুমে চলে যায়। 3 ঘন্টা ক্লাস করার পর ওরা ভার্সিটির থেকে চলে আসে। এইদিকে পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। একে লোক যেখানে পাচ্ছে সেখানেই জাফর ইকবালের লোককে মেরে ফেলছে। এতে করে পুলিশ ভয়ে কিছু বলছে না। সেই জন্য এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এই সিক্রেট
সিভিআই ওদের দেওয়া হয়েছে। কেসটা শাকিল সহ ওদের 4 জনকে দেওয়া হয়েছে। সেই জন্য শাকিল ওদের 3 জনকে নিয়ে বেরিয়ে পড়ে মিশনে। ওরা যাদের হাতে বন্দুক দেখতে পাচ্ছে তা সেখানেই ওদের মেরে ফেলছে। এতে করে জাফর ইকবালের এসকে এর অনেক লোক মারা যায়। এতে করে পুরো শহরে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অসাধু লোক আছে, এদের ঘর থেকেও বের হতে চায় না মারা যাওয়ার ভয়ে। পুলিশও কিছু করতে পারছে না এদের নিয়ে, কারণ পুলিশের চেয়েও ওদের হাতের অস্ত্রগুলো অনেক পাওয়ারফুল। অন্যদিকে নিজের শহরের এই অবস্থা দেখে শাহজাহান চৌধুরী আর চুপ থাকতে পারল না। সেই জন্য উনিও একটা বোর্ড মিটিংয়ের আয়োজন করলো। সেখানে আর্মি, পুলিশ, সিভিআই, আরএও, কমান্ডো আরও অনেক বাহিনীর প্রধান এসে হাজির হয়। ওদের সবাইকে নিজের আজকের এই মিটিংটা শুরু হয়। এই মিটিংয়ে আকাশও এসেছে, কিন্তু 15 বছর ধরে শাহজাহান চৌধুরী নিজের ছেলেকে না দেখার কারণে আকাশকে দেখার পরও উনি চিনতে পারেনি। আপনাদের সবাইকে যে জন্য ডেকেছি, আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন আমাদের দেশের এখন কি হাল হয়েছে। একে আর জাফর ইকবালের মধ্যে কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য ওরা দিনের মধ্যে মারামারি শুরু করেছে? শাহজাহান চৌধুরীর কথা ওখানে থাকা সবাই যে যার মন্তব্য দিতে থাকলো, অনেক রকমের কথা বলতে থাকলো, কিন্তু আকাশ চুপ করেই বসে আছে, কোনো কথা বলছে না, যা শাহজাহান চৌধুরীর চোখে পড়ে। সেই জন্য উনি সবাইকে থামতে বলে আকাশের দিকে প্রশ্নটা করে। কি হলো মিস্টার আকাশ, আপনি চুপ করে আছেন কেন? একজন সিবিআই হেড হয়ে এই রকম চুপ করে থাকাটা কি ঠিক হচ্ছে? এছাড়া কি করব স্যার, ওনারা তো অনেক রকমের কথা বলছিলেন। আমার মনে হয় না এরকম কোনো প্ল্যানের ওদের ধরতে পারা যাবে। যা বলার স্পষ্ট করে বলো। আমাদের মধ্যে এত চেষ্টা করেও আজ পর্যন্ত কেউ একে দেখেনি না। ও সম্পর্কে আমাদের কারোর কাছে কিছু আছে, এবং কি ও থাকে কোথায় তাও আমরা এখন পর্যন্ত কেউ জানি না। যদিও আমরা একটা সিক্রেটের মাধ্যমে ওর একটা আইল্যান্ডের ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু ওই আইল্যান্ডে পৌঁছানো এত সহজ না, কারণ ওই আইল্যান্ডের কোনো বিপদ দেখলেই তা পানির নিচে ডুবে যায়, আর এটা পানির নিচে ডুবে গেলে এটাকে খুঁজে পাওয়া অসম্ভব। আর জাফর ইকবালের কথা বলতে গেলে ও সহজে অনেক খারাপ কাজ করে থাকে। ওর বিরুদ্ধে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে, তাই আমরা ইচ্ছে করলেও জাফর ইকবালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তাহলে একে সাথে আমাদের কি করা উচিত? একের সাথে আমাদের একটা সমঝোতা করে নেওয়াটা দরকার। কি বলতে চাও? আমরা শেষমেশ কিন্তু একটা গুন্ডার সাথে, এটা ভাবতেও অবাক লাগে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একবার ভেবে দেখুন, একের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওর সাথে আমরা কখনোই পেরে উঠবো না, কারণ আমাদের ওই লন্ডনে ওর হয়ে প্রায় 25,000 লোক কাজ করে। এছাড়া ওর কোনো লোক বা কোনো ডিফেন্স আছে তা আমরা কেউ জানি না। হয় তা দেখবেন আমাদের এই মিটিংয়ে করা ও একের কাছে এতক্ষণে পৌঁছে গেছে। তাছাড়া একে কোনো খারাপ লোক না, কারণ ও আজ পর্যন্ত কোনো নিরীহ আকাশদের বাড়িতে আসছে ঈশাকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ঈশা ওর বাবা মাকে দেখে অনেক আশ্চর্য হয়ে যায়, কেননা ওনারা কোনো কল না করে এসেছে এখানে। সেই জন্য আকাশের মা ওনাদের দেখে ড্রয়িং রুমে নিজে এসে বসায়, এখানে ওনাদের সাথে কথাবার্তা বলতে থাকে। তখনই শাহজাহান চৌধুরী উনিও বাড়িতে চলে এসেছেন। উনিও ওদের সাথে কথাবার্তা বলতে থাকে। তখনই উনি জিজ্ঞাসা করে বসলো, তোমরা যখন চলে এসেছো আকাশকেও সঙ্গে নিয়ে আসতে পারতে। কি বলছেন, আকাশ কি এখনো আসেনি? ওই এখানে আসার কথা ছিল নাকি? আসার এই তো কথা, কারণ আকাশ তো নিজেই ঈশাকে নিয়ে এখানে আসলো। ঈশার আব্বুর কথায় বাড়ির সবাই অনেক আশ্চর্য হয়। কি, আকাশ লন্ডনে 1 মাস ধরে, কিন্তু আমাদের সাথে ও একবারও দেখা করেনি কেন? ভাইয়া, তুমি ঈশাকে ডাকো, ঈশা এই ব্যাপারে হয়তো সবটা জানে।
শাহজাহান চৌধুরী ঈশাকে ডাকে। ওনার ডাকে ঈশাও রুম থেকে বের হয়ে আসে। মামা আমাকে ডেকেছো? ঈশা, আকাশ কোথায়? এই কথা শুনে ঈশা আশ্চর্য হয়, কিন্তু কি বলবে এখন এটাই ভেবে পাচ্ছে না। ভাইয়া তো আকাশ কি তোর সাথে আসেনি? এসেছে। তাহলে ও কোথায়? ভাইয়া বলছিল সময় হলে ঠিকই তোমাদের কাছে আসবে। বাইরে আমাদের কত বিপদ, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? মামা, ওকে তো কেউ চিনবে না, তাই তো টেনশন করো না তো। তবুও ছেলেটাকে দেখতে অনেক ইচ্ছা করছে। আচ্ছা, তোমরা রেস্ট করো, আমি অফিসে যাচ্ছি। কথাটা বলে মিস্টার শাহজাহান চৌধুরী সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ল। পথে ওনার ওপর অ্যাটাক করে কেউ। এতে ওখানে থাকা অনেক সিকিউরিটি মারা যায়। শুধুমাত্র আর 10 জন সিকিউরিটি বেঁচে আছে। কিন্তু এই 10 জন ওদের সাথে পেরে উঠতে পারবে না। তবুও ওরা অনেক চেষ্টা করেও নিজেদের বাঁচাতে পারল না। এত কিছু হয়ে গেল, কিন্তু শাহজাহান চৌধুরী এখনও গাড়ির ভেতরেই আছে। কেননা গাড়ির ভেতরে উনি পুরো সেফ থাকবে। ওই 10 জনকে মারার পর লোকগুলো শাহজাহান চৌধুরীর গাড়ির চারপাশে এসেছে, গিয়ে দাঁড়ায় এবং একের পর এক গুলি করতে থাকে। কিন্তু গাড়ি বুলেট প্রুফ থাকায় ওনার গায়ে কোনো গুলি লাগেনি। কিন্তু এভাবে বেশিক্ষণ থাকলে গাড়ি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। এতে করে গাড়ির ভেতরে গুলি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এভাবে ওরা কিছুক্ষণ গুলি করতে থাকে। ঠিক সেই সময় আকাশ ওখানে একটা হেলিকপ্টার নিয়ে এসে হাজির হয় এবং আকাশের সাথে আছে 15 জন কমান্ডো। একে একে কমান্ডোগুলি দড়ি বেয়ে নিচে নেমে আসে। ওরা নিচে নেমে পাল্টা গুলি করতে থাকে। এতে শত্রুদেরও অনেক মারা যায়। হেলিকপ্টার নিচে নামতেই আকাশ দৌড়ে গিয়ে গাড়ির কাছে চলে আসে। এখানে এসে যা শাহজাহান চৌধুরীর গাড়ি থেকে বের করে হেলিকপ্টারে উড়ায়, তখন শত্রুদের একটা গুলি এসে আকাশের হাতে লাগে। কিন্তু এতে শাহজাহান চৌধুরীর একদমই সেফড। হেলিকপ্টার ওখান থেকে কাছের কোনো একটা হসপিটালের দিকে চলে আসে। হসপিটালের সামনে হেলিকপ্টার নামলে 2 জন নার্স এসে আকাশকে হসপিটালের ভেতর নিয়ে যায়। সাথে ডক্টর আকাশকে চেক আপ করে ওটিতে নিয়ে যায়। ডক্টর অপারেশন শেষ করে আকাশকে বাইরে নিয়ে আসে। তখনই আকাশের জ্ঞান ছিল না। ডক্টর, আর কোনো ভয় নেই তো? আছে, দেখুন আমাদের এই হসপিটালে একদম ছোট আমি গ্লুটা বের করে দিয়েছি। এখন আপনারা ওনাকে কোনো একটা বড় হসপিটালে নিয়ে গিয়ে বাকি ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ ডক্টর, আমি তাহলে একে নিয়ে যাচ্ছি। আর সাথে আপনার এই হসপিটালটাকে আরও বড় করে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার। শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে ওনার বাড়িতে নিয়ে আসে। এইভাবে হেলিকপ্টার আসতে দেখে সব সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়। কিন্তু সিকিউরিটি কমান্ডো অ্যালার্ট দেওয়াতেই নিচে ল্যান্ড করতে আর কোনো সমস্যা হয়নি। হেলিকপ্টার নিচে নামতে দেখে শাহজাহান চৌধুরী একটা ছেলেকে নিয়ে বসে আছে। হেলিকপ্টার থেকে তাড়াতাড়ি করে সিকিউরিটিগুলো ওনাদের ভেতরে থেকে বের করে এবং আকাশকে ভেতরে নিয়ে যায়। শাহজাহান চৌধুরীর কথা মতো কয়েকজন ডক্টর সেখানে চলে আসে এবং বাকি চিকিৎসা করতে থাকে আকাশের সাথে শাহজাহান চৌধুরীও। কারণ গাড়ির থেকে বের হওয়ার সময় ওনার কপালেও একটু কেটে যায়। এতে করে ওনার কপালেও রক্ত মুছে ওখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। শাহজাহান চৌধুরী এই অবস্থা দেখে বাড়ির সবাই ওনার পাশে বসে আছে। কিভাবে কি হলো তা জানতে চাইছে, কিন্তু ওই দিকে ডক্টর আকাশের ট্রিটমেন্ট করছে। শাহজাহান চৌধুরী বাড়িতে থাকা সবাইকে সব কিছু বলতে থাকে কিভাবে কি হলো। সাথে উনি আকাশ ছিল। সত্যি মামু, ওই ছেলেটা না থাকলে কি যে হতো তোমার। তা ওই ছেলেটা কোথায়? আছে উপরের রুমে, ডক্টর ওকে দেখছে। মামু, আমরা কি গিয়ে দেখে আসবো? এখন না, ডক্টর ওকে দেখুক, কালকেও দেখতে পাবি। আজকের দিনটা ছেলেটা রেস্ট করুক। ওকে মামু। এই দিকে ডক্টর আকাশের ট্রিটমেন্ট করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে, যাতে করে আকাশ ঘুমালে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এইদিকে আজকের এই দুর্ঘটনার কথা সব টিভি চ্যানেলে দেখাতে থাকে। ওইখানে কয়েকজন লোক মারা গেছে এবং কয়েকজন লোক জীবিত ছিল। ওই সব কিছু টিভিতে খবর শুনে প্রায় 30 মিনিটের মধ্যে শাহজাহান চৌধুরীর বাড়িতে অনেক এমপি, মন্ত্রী, পুলিশ কমিশনার সাথে আরও অনেক বড় বড় রাজনৈতিক লোক এসে উপস্থিত হয়। সাথে অনেক ডিফেন্স এর লোকও। ওরা সবাই এসে শাহজাহান চৌধুরীর সামনে এসে দাঁড়ায়।
কেউ কেউ বসে পড়ে, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে। ওনাদের সবাই একই কথা, কার এত বড় সাহস হলো যে শাহজাহান চৌধুরীর ওপর হামলা করতে পারে, তাও দিনের বেলা। এইদিকে ওখানে থাকা অনেকেরই মনে করে এই দিনের মিটিংয়ের কারণেই হামলাটা, অথবা একের লোকরা হামলা করতে পারে বলে ওনারা মনে করেছেন। একে লোক না, ও করতে পারে, কারণ আমরা তো ওদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা শুধু জাফর ইকবালের লোকেদের ধরার কথা বলেছি। তাহলে কি জাফর ইকবালের কোনো লোক ওই কথাগুলো জানতে পেরেছিল, যার জন্য ওরা এই হামলাটা করে? কিন্তু স্যার, আপনাকে ওখানে গিয়ে কে বাঁচালো? আমি ঠিক ছেলেটাকে চিনি না। আমার উপর হামলা হওয়ার পর ওই ছেলেটা কয়েকজন কমান্ডো নিয়ে এসে আমাকে বাঁচায়। এতে করে ছেলেটার গুলি লাগে, আর আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এবং ও এখানে থেকে সুস্থ হলে বাকি কথা ওর থেকে জানা যাবে। এখন আপনারা খুঁজে বের করুন এই হামলার জন্য কারা দায়ী। তাদের ধরে এনে মূল হামলাকারীর সম্পর্কে জানার চেষ্টা করবেন। জি স্যার, আমরা ওখানে 2 জন লোককে গ্রেফতার করি। তাদের মধ্যে একজন মারা যায়, বাকি একজন এখনও জীবিত আছে। আমরা ওর মুখ থেকে কিছু তথ্য বের করতে পেরেছি। এই তথ্যগুলোর আলোকে এটা বলতে পারি আপনার উপর কেউ হামলা করেছিল। নাম কি তার? তার নাম হচ্ছে